মোহাম্মদ সাইফুদ্দিন 7 বলে 2টা 4 আর একটা ছক্কা মেরে 17 রান না করলে বাংলাদেশ এই ম্যাচ জিতে সিরিজের সমতা ফেরাতে পারতো কিনা আমার যথেষ্ট রকম সন্দেহ আছে। সাইফ হাসান যখন আউট হলো তখন বাংলাদেশের রান 140, চতুর্থ উইকেটের পতন হলো। ঠিক ওই মুহূর্তে বাংলাদেশের ম্যাচ জেতার জন্য প্রয়োজন 27 বলে 31 রান। হাতে রয়েছে 6টা উইকেট। 27 বলে 31 রান, 6 উইকেট হাতে আছে। কিন্তু এর পরেই হঠাৎ করে খেলাটার রং কেমন যেন পাল্টে গেল যখন তাওহিদ হৃদয় আউট হয়ে গেল, রান আউট হলো অযথাই, এবং এরপরে নুরুল হাসান সোহানও আউট হয়ে গেল। তখন একটা অনিশ্চয়তা বা একটা সংশয় কিন্তু তৈরি হয়েছিল। সেই সব সংশয় দূর করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন তার 7 বলে 17 রানের ছোট্ট ক্যামিওতে, এবং মূলত তাকে এই ম্যাচে অন্তর্ভুক্ত করার কারণেই ছিল ব্যাটিং ডেপথ বাড়ানো। যেহেতু আগের ম্যাচে বাংলাদেশ আসলে আয়ারল্যান্ডের এগেন্স্টে 180 চেস করতে গিয়ে কলাপস করেছিল, সেই কারণেই সাইফুদ্দিনের ইনক্লুশন, এবং ইনক্লুশনটা আসলে কাজে লেগেছে। কিন্তু এই ম্যাচটা আসলে বাংলাদেশের জেতার কথা 17 বা 18 ওভারে, এবং লিটন কুমার দাস বা সাইফ হাসান যে কোনো একজনের আসলে উইকেটের থেকেই ম্যাচটা শেষ করা উচিত ছিল, কিন্তু সেটা আসলে হয়নি। লিটন কুমার দাস বাংলাদেশের বেস্ট টি-20 ব্যাটার, আরো একটা 50 পেয়েছেন তিনি। ক্যারিয়ারের 16তম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। 37 বলে 57 রান করেছেন, 3টা 4 এবং 3টা 6-এর মারে। এবং এই বছরে লিটন কুমার দাসের এইটা পঞ্চম 50, অর্থাৎ এই বছর তিনি টি-20তে 600-র উপরে রান করেছেন। তার 10 বছরের টি-20 ক্যারিয়ারের সবচেয়ে সেরা বছর হচ্ছে 2025। তিনি 600-র উপরে রান করেছেন, তিনি 5টা 50 হাঁকিয়েছেন। এর আগে তিনি 50 হাঁকিয়েছেন 4টা 2022 সালে, সেই বছর তিনি রান করেছিলেন 544। সুতরাং দারুণ একটা বছর লিটন কুমার দাস কাটাচ্ছেন। আর শুরুটা করে দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। 43 রানের একটা ইনিংস তিনি খেলেছেন, যার কারণে পাওয়ার প্লেতে বাংলাদেশ রান করেছে। আগের ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছিল পাওয়ার প্লেতে, যখন 180 চেস করতে গিয়ে আপনি 20 রানে 4 উইকেট হারিয়ে ফেলবেন পাওয়ার প্লেতে, সেই ম্যাচ জেতা যায় না। কিন্তু এই দিন 170 চেস করতে নেমে 171 টার্গেট ছিল, বাংলাদেশ শুরুটা দারুণ করেছে এবং পাওয়ার প্লেতে 66 রান করে ফেলে 1 উইকেট হারিয়ে। সো দারুণ একটা স্টার্ট এনে দিয়েছেন পারভেজ হোসেন ইমন। তিনি তার ক্যারিয়ারের 4র্থ হাফ সেঞ্চুরি করতেই পারতেন, কিন্তু সেটা আসলে হয়নি। তানজিদ হাসান তামিম তিনি অযথাই আউট হয়েছেন। বাংলাদেশের 2টো রান আউট, দুটোই আসলে অযথাই হয়েছে। শুরুতে তানজিদ হাসান তামিমেরটা, আর পরে হচ্ছে তাওহিদ হৃদয়েরটা। তো যাই হোক, বাংলাদেশ এই ম্যাচ জিতেছে। লিটন কুমার দাস ক্যাপ্টেন্স নক খেলেছেন। এরপর পারভেজ হোসেন ইমন 43 রানের একটা দুর্দান্ত শুরু এনে দিয়েছেন। এরপর সাইফ হাসান 17 বলে 22 রান করেছেন, কিন্তু তার ম্যাচ শেষ করে আসা উচিত ছিল। তার ব্যাটিং পজিশন চেঞ্জ করাটা ঠিক হয়েছে কিনা সেই নিয়ে তর্ক চলমান থাকতেই পারে। আমারও মনে হয় তাকে আসলে ওপেনিং এ খেলানো উচিত, এবং শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের কেমিও। এর আগে বোলিং এ কিন্তু বাংলাদেশ স্পেশালি সেকেন্ড 10 ওভারে দুর্দান্ত বল করেছে। প্রথম 10 ওভারের তুলনায় দ্বিতীয় 10 ওভার বাংলাদেশ খুব ভালো করেছে। স্পেশালি মাহাদির কথা বলতে, 1 ওভারে তিনি যখন আসলে 2 ভাইকে ফেরালেন, টিম ট্র্যাক্টরকে তিনি আউট করেছেন, হ্যারি ট্র্যাক্টরকে আউট করেছেন, দুজনেই বিপজ্জনক ছিলেন, এবং ওই দুজনকে একই ওভারে ফিরিয়ে মূলত আসলে আইরিশদের রানের চাকায় তিনি লাগাম পরিয়ে দিয়েছেন, যেই কারণে 170-এর বেশি করতে পারেনি তারা। যদিও পাওয়ার প্লেতে আয়ারল্যান্ড অনেক রান করে ফেলেছিল, 75 রান তুলে ফেলেছিল তারা, 75 তুলেছিল 1 উইকেটে। সো পাওয়ার প্লেতে 75 তুলে ডেফিনেটলি সেই ম্যাচে ওই দলের রান কিন্তু 200 হয়ে যাওয়ার কথা, সেটা হয়নি। তাদের হাতে ইনফ্যাক্ট 9 উইকেটও ছিল। শেখ মাহাদির দুর্দান্ত বোলিং, তিনি দারুণ বোলিং করেছেন। সো এই ম্যাচে যাদের ইনক্লুশন হয়েছে শেখ মাহাদি কিংবা মোহাম্মদ সাইফুদ্দিন, চেঞ্জগুলো খুবই কাজে লেগেছে। চেঞ্জগুলো কাজে লাগার কারণেই বাংলাদেশ এই ম্যাচ জিতলো এবং সমতা ফেরালো। মোহাম্মদ সাইফুদ্দিন তিনি 4 ওভারে 40 রানে 1 উইকেট নিয়েছেন, এবং 7 বলে 17 রান করেছেন। অলরাউন্ড পারফরমেন্স তিনি আসলে করেছেন। সো দেখা যাক বাংলাদেশ সিরিজটা জিতে বছরটা শেষ করতে পারে কিনা। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।